সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এলাকা ভিত্তিক ভর্তির সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া। বাস্তবায়নের জটিলতার আশঙ্কা, সমাধানের আশ্বাস শিক্ষা অধিদপ্তরের। ঋতু পরিবর্তনের প্রভাবে রোগীর ভিড় বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। শিশুর সংখ্যায় বেশি, ধুলোবালি ও ধোঁয়া থেকে দূরে থাকার পরামর্শ। মহানবমী ও বিজয়া দশমী শেষে আজ প্রতিমা বিসর্জন। চলছে শেষ মুহূর্তের আচার অর্চনা। দুর্গাপূজার ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে হাজারো পর্যটকের ভিড়। সন্তুষ্ট ব্যবসায়ীরা। সার্বক্ষণিক নিরাপত্তায় মাঠে টুরিস্ট পুলিশ। এবং রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের এএসআই নিহতের ঘটনায় হত্যাকারীকে গ্রেফতারে তৎপরতা। চলছে আটক একজনকে জিজ্ঞাসাবাদ। সময় সংবাদের সঙ্গে আছে আমি আসাদ আজিম। রাজধানী সহ সারা দেশে দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হবে দুর্গাপূজার 5 দিন ব্যাপী আনুষ্ঠানিকতা। বিসর্জনের আগে সকাল থেকে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন, বনানী সহ বিভিন্ন মণ্ডপে দেবীকে দর্শন করছেন ভক্তরা। আজও অনেকে একে অপরকে সিঁদুরের রঙে রাঙিয়ে আনন্দ উদযাপন করছেন। দুপুরের পরেই বিজয়া শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা নিয়ে যাওয়া হবে বিসর্জনের জন্য। সনাতন ধর্ম মতে বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গা আজ মর্ত থেকে চলে যাবেন কৈলাসে। পঞ্জিকা মতে এবার সনাতন ধর্মাবলম্বীদের নবমী দশমী ছিল বৃহস্পতিবার। প্রতিমা বিসর্জনের সময় যে কোনো ধরনের নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত বলে জানা গেছে। সবার জন্য মঙ্গল কামনা করছি, ভালো থাকে, দেশের পরিস্থিতি ভালো থাকে, সবাই যেন ভালোভাবে চলতে পারে। একটু খারাপ লাগছে, তবে অনেক মজা করছি, অনেক নাচানাচি, অনেক রং, তারপরে খুব ভালো লাগছে, বলার মতো না। দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হবে দুর্গাপূজার 5 দিন ব্যাপী আনুষ্ঠানিকতা। এই মুহূর্তে বিসর্জনের আগ মুহূর্তের রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন রিপোর্টার ইজাদ শৌমিক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শৌমিক, আসাদ, আজকে সনাতন ধর্মাবলম্বীদের যে প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, সেটি আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবং সকাল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে প্রতিমা বিসর্জনের পূর্বে যে বিশেষত হিন্দু যে রমণীরা রয়েছেন তারা প্রতিমার সামনে অর্থাৎ পূজা মণ্ডপে দেবী দুর্গার সামনে এসে যে তাদের যে প্রথাগুলো রয়েছে সেই প্রথা এবং পূজা অর্চনা করছেন। বিশেষত তারা হচ্ছে রমণীরা একে অন্যের মাথায়, বিবাহিত রমণীরা যারা আছেন, সিঁদুর পরিয়ে দিচ্ছেন এবং রং নিয়ে অনেকটা হোলি খেলার মতো যে বিষয়টা রয়েছে আনন্দ উচ্ছ্বাস পালন করছেন, যেটি আমার সামনে দেখতে পাচ্ছেন এবং গানের তালে তালে এখানে প্রধানত বিভিন্ন বয়সী যে নারীরা রয়েছেন তারা তাদের উৎসবটি পালন করছেন এবং এই যে ঢাকেশ্বরী মন্দির যেটা রয়েছে সেই ঢাকেশ্বরী মন্দিরের ঠিক আমার সামনে পুরো জায়গাগুলোই কিন্তু দেবী দুর্গা যেহেতু শেষ দিন আজকে চলে যাচ্ছেন তাই দেখার জন্য কিন্তু ভিড় লেগে রয়েছে। তবে ভিড়ের পাশাপাশি তারা একদম উৎসবের শেষ দিনে আনন্দ উচ্ছ্বাসটাও পালন করছেন এবং একই সঙ্গে তাদের মনে কিছুটা আক্ষেপও আমি দেখতে পাচ্ছি যে 5 দিনের আজকে যে আনন্দ উৎসব সেটি কিছুক্ষণের মধ্যে অর্থাৎ দুপুরের পরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। আপনি জানেন যে গতকালকে একই দিনে প্রথা অনুযায়ী মহানবমী এবং বিজয়ী দশমী অনুষ্ঠিত হয়েছিল। যদিও গতকালকে বিজয়ী দশমী অনুষ্ঠিত হয়েছিল তবে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিমা বিসর্জন কিন্তু আজকেই হচ্ছে এবং আপনাকে বলে রাখি যে ঢাকার যে 225টি পূজা মণ্ডপ রয়েছে সেই 225টি পূজা মণ্ডপের মধ্যে ঢাকা দক্ষিণের যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেই পূজা মণ্ডপগুলো আজকে দুপুরের পর অর্থাৎ 3টা থেকে ঢাকার সদরঘাটের পাশে যে ওয়াইজ ঘাট রয়েছে সেখানে প্রতিমা বিসর্জন দেওয়া হবে এবং উত্তরেরগুলো আশুলিয়ার তুরাগ নদীতে দেওয়া হবে। এবং একই সঙ্গে আপনাকে বলে রাখি যে আজকে নবমীর যে দেবী দুর্গার যে পূজা অর্চনা করা হয় এবং দশী বৃহৎ পূজার মধ্য দিয়ে শেষ হয় 5 দিনের উৎসব। তবে আজকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সেই উৎসবটি শেষ হচ্ছে এবং এই মুহূর্তে প্রতিমা বিসর্জনের জন্য সব
ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও আমি দেখেছি অন্যান্য দিনের চেয়ে আজকে প্রতিমা বিসর্জন, যেহেতু বিজয়া দশমীর যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা নিয়ে ঢাকেশ্বরী মন্দির থেকে সদরঘাট পর্যন্ত যাবে। তো এই পুরো রাস্তাটা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। তো প্রতিমা বিসর্জনের ঠিক পূর্ব মুহূর্তে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ইজাজ শ্রমিক জানাচ্ছিলেন ঢাকেশ্বরী মন্দির থেকে প্রতিমা বিসর্জনের প্রস্তুতির খবরাখবর। আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই মুহূর্তে চট্টগ্রামের আগ্রাবাদে পূজা মণ্ডপে আছেন সহকর্মী কমল দে। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কমল। ধন্যবাদ আসাদ। 3 দিনের উৎসব শেষে এখন প্রতিটি মন্দিরে মন্দিরে বিষাদের ছায়া। কিছুক্ষণ পর শুরু হবে নিরঞ্জন প্রক্রিয়া। আর এই নিরঞ্জনের আগে যে মাতৃদুর্গা, যে মাতৃমায়াকে বিদায় জানানো, সেই প্রক্রিয়া চলছে এখন মন্দিরে মন্দিরে। এক্ষেত্রে প্রতিমাগুলো নামিয়ে আনা হয়েছে এবং হিন্দু রমণীরা মূলত বিদায় যে প্রস্তুতিটি তেল সিন্দুর দিয়ে এবং মিষ্টি দিয়ে মাকে বিদায় জানাচ্ছেন। আপনি জানেন যে গত 4 দিন আগে কৈলাস ছেড়ে মায়ের স্বর্গে পৃথিবীতে এসেছিল অসুর নিধনের জন্য। অসুর নিধন পর্ব শেষ করে আসবে, আবার তিনি দোলায় চড়ে হতে ফিরে যাচ্ছেন তার পিতৃলয়ে। এক্ষেত্রে যে 4 দিনে যে পূজা পার্বণ সমস্ত প্রক্রিয়া এখন শেষ। এখন চলছে মাকে বিদায়ের প্রস্তুতি। অর্থাৎ আমরা দেখেছি চট্টগ্রাম শহরে যেসব পূজা দুর্গা মন্দিরে পূজা হয়েছিল, এখন তার সব প্রক্রিয়া শেষ করে প্রতিমাগুলোকে তুলে নেওয়া হচ্ছে ট্রাকে করে। এরপর সেগুলো নিয়ে যাওয়া হবে পতেঙ্গা সমুদ্র সৈকতে। মূলত দুপুর 1টার পর থেকে শুরু হবে প্রতিমা নিরঞ্জন। এবং চট্টগ্রামে যে 298টি পূজা মণ্ডপ প্লাস তার পাশাপাশি যে শহরে এবং তার শহরতলি এবং জেলাগুলিতে যে প্রায় 1700-1800 পূজা মণ্ডপ, যে 2000 পূজা মণ্ডপ, তার অধিকাংশই কিন্তু নিয়ে আসা হবে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে। আর এই প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। সে সাথে র্যাব, পুলিশ যেমন তা বিজিবি যেমন তার পুরো এলাকায় কর্ডন করে রেখেছে, তেমনি যাতে প্রতিমা নিরঞ্জনের সময় যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ডের প্রস্তুতি রয়েছে। আপনি জানেন গত 3 দিন ধরে প্রতিটা পূজা মণ্ডপে ছিল উপচে পড়া ভিড়। এখন অনেকটা মণ্ডপগুলিতে বিষাদের ছায়া। প্রতিমাগুলো নামিয়ে আনা হচ্ছে এবং মাকে নিরঞ্জন দেওয়ার যে প্রক্রিয়া, হিন্দু রমণীরা তেল সিন্দুর দিয়ে এবং দিয়ে যে প্রতিমা যে বিসর্জন দেয় তার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। অর্থাৎ হিন্দু রমণীদের মধ্যে একটি রয়েছে যে জীবিত স্বামীর জীবিত অবস্থায় মারা যাওয়া, তারই একটি অংশ। অর্থাৎ আশীর্বাদ নেওয়ার জন্য হিন্দু রমণীরা এখন মা দুর্গাকে তেল সিন্দুর এবং চিনি দিয়ে এসে বিদায় জানাচ্ছে। অর্থাৎ যে দশমীর যে বিদায় প্রক্রিয়া, নিরঞ্জন প্রক্রিয়া, তার প্রস্তুতি এখন প্রায় শেষ। এখন পর্যন্ত এ ছিল চট্টগ্রাম থেকে প্রতিমা নিরঞ্জনের সর্বশেষ পরিস্থিতি। চট্টগ্রামের আগ্রাবাদ থেকে সহকর্মী কমল দে জানাচ্ছিলেন প্রতিমা বিসর্জনের প্রস্তুতির খবরাখবর। শারদীয় দুর্গাপূজার ছুটিতে সমুদ্রের উষ্ণতার খোঁজে কক্সবাজারে ভিড় করেছেন হাজার হাজার পর্যটক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকদের পদচারণায় এখন মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। এদিকে পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক মাঠে রয়েছে টুরিস্ট পুলিশ। সুজউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ছুটি মানে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে আসা। এবারও দুর্গাপূজার টানা 3 দিনের ছুটিতে পর্যটকরা ছুটে এসেছেন কক্সবাজারে। সকাল থেকে সৈকতে 8টি পয়েন্টে ভিড় করছেন হাজার হাজার পর্যটক। সব বয়সের মানুষের পদচারণায় সৈকত পরিণত হয়েছে মিলন মেলায়। সমুদ্র সৈকতে স্নান, ঘুরে বেড়ানো, ছবি তোলা ও হৈহুল্লোড়ে কাটছে পর্যটকদের প্রতিটি মুহূর্ত। সরকারি ছুটিতে একটা রিল্যাক্স করার জন্য সমুদ্র পাড়ে এসে আমরা খুব এনজয় করতেছি। ঢাকা শহরে যান্ত্রিক জীবন থেকে একটু স্বস্তির জন্য এখানে আসা। কক্সবাজার ইজ দ্য বেস্ট প্লেস, মানে হলিডে এনজয় করার জন্য তো আমরা চলে আসছি। ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক আসায় খুশি এখানকার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এখানে এখন অনেক জমজমাট বেচা কিনা, আমাদের দোকানের মধ্যে এখন সবচেয়ে বেচা কিনা বেশি। এখন প্রচুর পরিমাণ পর্যটক আসতেছে, ইনশাআল্লাহ আমাদের ব্যবসা ভালো হবে। এদিকে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন টুরিস্ট পুলিশের এ কর্মকর্তা। এখানে 2টি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সার্বক্ষণিক পুলিশ কোলাতলি, সুগন্ধা এবং লাবণী পয়েন্টে কাজ করছে। সাথে সাথে হিমছড়ি এবং ইনানি বিচ পয়েন্টেও পুলিশ কাজ করছে। হোটেল মালিক সমিতির দেওয়া তথ্য মতে কক্সবাজারে 4 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস, কটেজ ও রিসোর্ট রয়েছে, যেখানে প্রতিদিন লক্ষাধিক পর্যটক থাকার ব্যবস্থা রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। রাজধানী সহ সারা দেশের সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এলাকা ভিত্তিক কোটায় ভর্তির সুযোগ রাখার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অভিভাবকরা। আগামী বছর থেকে 40% ভর্তির সুযোগ রেখে এ কোটা কার্যকর করা হবে। শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও তা বাস্তবায়নে নানা জটিলতার আশঙ্কা শিক্ষাবিদদের। তবে সীমানা নির্ধারণ সংক্রান্ত সমস্যাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রথম বছর নতুন পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরুর অঙ্গীকার শিক্ষা বিভাগের।
ভর্তি যুদ্ধের মাধ্যমে পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সময় উদ্বিগ্ন থাকেন শিক্ষার্থী সহ অভিভাবকরা। সম্প্রতি সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে 40% এলাকা কোটা রাখার সিদ্ধান্তের পর এর নানা দিক নিয়ে পক্ষে বিপক্ষে মত দিয়েছেন অভিভাবকরা। আমি তো ভালো স্কুলে পড়াতে যাচ্ছি, যত দূরেই যাক আমি আমার বাচ্চার ভবিষ্যৎ চাচ্ছি। আরো 10% যদি বাড়ায় দেয় তাহলে আরো ভালো হয়। আমি এখান থেকে ধানমন্ডিতে চলে গেলাম, আমার যানজট প্রচুর, মানে অনেক পোহাতে হবে। এলাকায় তো আমাদের অত ভালো স্কুল নাই, যেহেতু একটা ভালো স্কুলের জন্য আমি সারা বছর কোচিং করাইলাম। আগে আমাদেরকে বললে ভালো হতো। এ সিদ্ধান্তে যানজট, কোচিং বাণিজ্য সহ নানা সমস্যার সমাধান হলেও দুর্নীতি সহ নানা প্রতিবন্ধকতা বাড়বে বলেও আশঙ্কা শিক্ষাবিদদের। একটা মানসম্পন্ন যদি শিক্ষা আমরা প্রত্যেকটা স্কুলে না দিতে পারি তাহলে একটা বৈষম্য সৃষ্টি হবে। কিভাবে সে এলাকা নির্ধারিত হবে সেটিও নির্দিষ্ট করতে হবে। সে অভিভাবকরা আসলেই সেই পাড়ায় থাকেন কিনা, নাকি দুর্নীতির মাধ্যমে কোনোভাবে একটা বাসা ঠিকানা দেখিয়ে সেখানে সন্তানদের ভর্তি করছেন, সেই সম্ভাবনা থেকেই যাবে। প্রথম বছর কয়েক ধাপে সীমানা নির্ধারণের জটিলতা কাটিয়ে পরবর্তী বছর থেকে পর্যায়ক্রমে সম্ভাব্য সব সমস্যা সমাধান করা হবে বলে জানালেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক। স্কুলের প্রধানরাই নির্ধারণ করবেন তার ক্যাচমেন্ট এরিয়া কোনটি। একাধিক স্কুল করে মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে জমা দিবেন এবং সেক্ষেত্রে যদি তারা কোনো মীমাংসায় না আসতে পারে মাধ্যমিক শিক্ষা অফিসার ইন্টারফেয়ার করবেন। সেক্ষেত্রেও যদি সম্ভব না হয় তাহলে জেলা শিক্ষা অফিসার কাজটি করবে। তবে উন্নত বিশ্বের মতো এমন সিদ্ধান্তের শুরুতেই শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়িয়ে স্কুলগুলোর মান বাড়ানোর তাগিদ শিক্ষাবিদদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। আর কয়েকদিন পরেই শীতের কুয়াশায় ঢাকা পড়বে চারদিক। এরই মধ্যে ধীরে ধীরে উষ্ণতা কমতে শুরু করেছে, আর সেই সঙ্গে বেড়েছে নানা রোগের প্রাদুর্ভাব। হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে সব বয়সের রোগীদের, তবে সবচেয়ে বেশি দেখা গেছে শিশুদের। এক্ষেত্রে পর্যাপ্ত খাবার গ্রহণের পাশাপাশি বিশ্রামের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। সাইফুল রুদ্রের রিপোর্ট। সকাল থেকেই রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে দেখা গেছে রোগীদের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় দ্বিগুণ হয় শিশু হাসপাতালে। অধিকাংশ শিশু জ্বর, সর্দি এবং ডায়রিয়ায় আক্রান্ত। অনেক জ্বর, ডোজ দিছি, তারপর অ্যান্টিবায়োটিক খাওয়াইছি, 3 বার দেখাই। কাশি আছে, তারপর শরীরে জ্বর আছে। পিঠে ব্যথাটা কমছে না, আধা ঘন্টা হয়ে গেছে আসছি, এখন পর্যন্ত সিরিয়াল পাওয়া যাচ্ছে না। শিশুদের পাশাপাশি অন্যান্য বয়সের রোগীদের উপস্থিতিও কম ছিল না। পুষ্টিকর খাবার, পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিলেন চিকিৎসকরা। এখন অবশ্য ডেঙ্গুর প্রকোপ চলতেছে। এই সময়টাতে আপনার জ্বর, কাশি, আপার রেসপিরেটরি ইনফেকশন, এই অসুখগুলো সাধারণত আমাদের হসপিটালে আউটডোর প্লাস অনেক সময় জরুরি বিভাগে বেশি থাকে। ঋতু পরিবর্তনের জন্য এই রোগগুলি বেশি বাচ্চারা মারা এই কমপ্লেন নিয়ে আসতেছে আর কি। ধুলাবালি, ধোয়া তো এখন শীতের জন্য একটু বেশি হবে। এগুলি থেকে যতটুকু সম্ভব একটু মারা যাতে সাবধান থাকতে পারে জিনিসটা একটু খেয়াল রাখবে। জ্বর হলে একটু শরীর মুছে দেবে একটু কুসুম গরম পানি দিয়ে, আর ছোট বাচ্চাদের নাক পরিষ্কার করে রাখবে। আবহাওয়ার পরিবর্তনে এসব রোগের উৎপাত বাড়লেও এ নিয়ে চিন্তিত না হয়ে সঠিক চিকিৎসার পরামর্শ দিলেন চিকিৎসকরা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। বরেন্দ্র অঞ্চলের সেচ ব্যবস্থায় জনপ্রিয় হয়ে উঠেছে প্রিপেইড কার্ড। সময় মতো পানি পাওয়ায় বেড়েছে ফসল উৎপাদন, লাভবান হচ্ছেন কৃষক। দায়িত্ব পালনের সময় রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইব্রাহিম মোল্লা নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গত রাত 9টার দিকে গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত তল্লাশিকালে আক্রমণের শিকার হন পুলিশের ওই এএসআই। ওই ঘটনায় মূল হোতাকে ধরতে না পারলেও মাসুদ নামে তার এক সঙ্গীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া হত্যাকারীকে গ্রেফতারে জোর তৎপরতা চলছে বলে জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিস্তারিত তারেকুজ্জামান শিমুলের রিপোর্টে। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ হওয়ায় বরাবরই গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় সতর্ক অবস্থানে থাকেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবারও এর ব্যতিক্রম ছিল না। বিকেল থেকেই গাবতলী বাস স্ট্যান্ডের বিপরীতে পর্বত সিনেমা হলের সামনে চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলেন এএসআই ইব্রাহিম মোল্লা সহ মিরপুর দারুসালাম থানার একদল পুলিশ। রাত 9টার দিকে দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় থামিয়ে তাদের দেহ তল্লাশি করতে যান দায়িত্বরত পুলিশ সদস্যরা। এ সময় যুবকদ্বয়ের একজন হঠাৎই দৌড় দিলে তার পিছু নেন এএসআই ইব্রাহিম, ধরেও ফেলেন কিছুক্ষণের মধ্যে। এমন সময় আকস্মিকভাবে ইব্রাহিমের বুকে পিঠে ছুরি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্ত। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় ইব্রাহিমকে সরওয়ার্দী মেডিকেলে ভর্তি করা হয়, কিন্তু ততক্ষণে তিনি আর নেই বলে জানান কর্তব্যরত চিকিৎসক। ওনাকে আনুমানিক 9:30টার দিকে নিয়ে আসা হয়েছিল। আমরা মৃত অবস্থায় পেয়েছি। ওনার
দুটো মেজর স্টেপ ছিল, স্টেপ ইনজুরি, একটা চেস্ট ওয়ালে ছিল, পেটের উপরের ভাগে ছিল, একটা ডান পাশে। মানে আমরা ধারণা করছি যে অতিরিক্ত রক্তক্ষরণে ওনার মৃত্যু হয়েছে। ব্যাগ চেক করার এক পর্যায়ে যে পাশের সাথে যে ছিল সে দৌড় দেয়, দৌড় দিলে যে এএসআই ইব্রাহিম সে ছুরিকাঘাত হয়। ঘটনার সময়ই আটক অপর যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। খুব শিগগিরই হত্যাকারীকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। নিবিড় তদন্ত চলছে এবং বিভিন্ন জায়গায় আমাদের অভিযান চলছে। যাকে আটক করেছি তার কাছে আমরা একটা ভিডিও ক্যামেরা পেয়েছি, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। নিহত এএসআই ইব্রাহিমের মরদেহ রাতেই ঢাকা মেডিকেল মর্গে নেওয়া হয়। তার গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়ায় বলে জানান সহকর্মীরা। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। মাছ ধরায় নিষেধাজ্ঞা না থাকায় রাজধানীর পাইকারি বাজারে ছড়াছড়ি ইলিশের, তবে বড় আকারের ইলিশের সংখ্যা কম। সেই তুলনায় দেদারসে বিক্রি হচ্ছে ছোট আকারের জাটকা। নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণে ত্রুটি ছিল উল্লেখ করে ব্যবসায়ীরা বলেন এ কারণেই বড় মাছ পাওয়া যাচ্ছে না। অন্যদিকে পাইকারি বাজারে সরবরাহ থাকলেও খুচরা বাজারে মাছের বেচাকেনা অনেকটাই কম। জুবাইর ফয়সালের রিপোর্ট। সপ্তাহখানেক আগে শেষ হয়েছে ইলিশ ধরার উপর আরোপিত নিষেধাজ্ঞা। কারণ ছিল প্রজনন মৌসুমে নির্বিঘ্নে মাছের বংশবৃদ্ধির সুযোগ করে দেয়া। তাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সোয়ারিঘাটের পাইকারি মাছের আড়তগুলোতে গিয়ে দেখা মেলে ঝুড়ি ভর্তি ইলিশের, যদিও মাছের আকার জাটকার মতোই। এত ছোট মাছ বিক্রির কারণ জানতে চাইলে দায়সারা উত্তর বিক্রেতাদের। দেখতে 10 ইঞ্চির কম আকারের এসব মাছকে তারা জাটকা বলতেও রাজি নন। সরকার অনুমোদন নাই 10 ইঞ্চির নিচে প্লাস ঝাটকা, এটা 10 ইঞ্চির উপরে, আর এটাকে বলে টেম্পু ইলিশ, মানে ছোট ইলিশ এটাকে বলা হয়। তবে বড় মাছের অনুপস্থিতির জন্য শুধু জেলেদের দায়ী করছেন না আড়তদাররা। তাদের অভিযোগ মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণে ভুল ছিল। ইলিশ মাছ যে পরিমাণের হওয়ার কথা সেই পরিমাণে ইলিশ মাছ নাই, এবং সব ছোট মাছ, বড় মাছ বলতে কোনো কিছুই নাই। সরকার ডিম ছাড়ার জন্য যে অভিযানটা দিয়েছিল সেই অভিযানটা এখন লক্ষ্মী পূর্ণিমার পরে যদি দিত তাহলে মাছ পুরাপুরি ডিমটা ছাড়তে পারতো। এদিকে বাজারে সরবরাহে কোনো ঘাটতি নেই রুই, তেলাপিয়া সহ হরেক রকম চিংড়ি মাছের, আর দামও রয়েছে কিছুটা সহনীয় পর্যায়ে। যদিও খুচরা বাজারে মাছের বেচাকেনা কম বলে জানালেন পাইকাররা। মাছের শুক্রবার তো এই জন্য একটু দাম বেশি, আমি এখনো মাছ কিনতে পারি নাই, আজকে চলে যেতে দেবো। মহরমে মাছ সবাই একটু কম খায়, হ্যাঁ, এই কারণে মনে করেন আমরা যে দরে নেই ওই দরে বিক্রি হয় না। শীত মৌসুম এলে মাছের সরবরাহ বৃদ্ধির সঙ্গে সব ধরনের মাছের দাম আরো কমবে, এমন আশার কথা শোনালেন ব্যবসায়ীরা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কাঁচা বাজারে আবারও দাম বেড়েছে কাঁচা মরিচের, পাশাপাশি বেড়েছে টমেটো ও গাজরের দাম। তবে সিম, বেগুন, মূলার দাম কমলেও স্থিতিশীল রয়েছে বেশিরভাগ সবজির দাম। ক্রেতাদের অভিযোগ, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেশি হওয়ায় বাজারে এসে হিমশিম খেতে হয় তাদের। তবে গরু ও খাসির মাংস আগের দামে বিক্রি হলেও বেড়েছে ব্রয়লার, মুরগি ও ডিমের দাম। রাজধানীর মহাখালী কাঁচা বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। প্রতিদিনের মতোই সকাল সকাল বাজারে এসেছেন ক্রেতারা। শুক্রবার হয় তাদের বেশিরভাগেরই লক্ষ্য কয়েকদিনের বাজার একদিনে করার। দরদামও করছেন দরকারি পণ্যটির। তবে ফুলকপি আর বাঁধাকপি 40 টাকার মধ্যে পাওয়া গেলেও বেশিরভাগ সবজির দাম 50 থেকে 80 টাকা হওয়ায় কেনার আগে আরো একবার ভাবতে হচ্ছে তাদের। 7 বার আমাকে ভাবতে হয় যে এটা এত দাম টাকা দিয়ে আমি কতটুকু কিনতে পারবো। পরবর্তী আমি হাফ কেজি কিনতে গেলে আপনার দেখা যায় 40 টাকা। শুক্রবার সবাই আসছে ঠিক, কিন্তু আমরা অন্যান্য দিনে যাচাই দেখছি যে শুক্রবারের দামটা একটু বেশি থাকে। আবারও বেড়েছে কমতে থাকা কাঁচামরিচের দাম। কেজিতে 60 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। এছাড়া টমেটো, গাজরের দাম কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকায়। দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহ সংকটকে দায়ী করছেন বিক্রেতারা। সিম গত সপ্তাহে বেচছিলাম 140, 160, এই সপ্তাহে 120 টাকা। ফুলকপি বেচছিলাম 30 টাকা, এই সপ্তাহে 35 টাকা। পূজার কারণে গাড়ি আসতে পারে না, তার জন্য মরিচ, টমেটো, ধনিয়াপাতা, গাজর এসবের দাম বেশি। এদিকে দেশি মুরগি আকার ভেদে 280 থেকে 300 টাকায় বিক্রি হলেও বেড়েছে ব্রয়লার মুরগি ও ফার্মের মুরগির ডিমের দাম। গত সপ্তাহ ছিল 30 টাকা বিক্রি করছি, এখন আবার এই সপ্তাহ 2 টাকা 2.5 টাকার মতো বাড়ছে, 32 টাকা এখন বর্তমানে বেচতেছে ফার্মের লাল ডিমটা। আজকের বাজার 140 টাকা বিক্রি করতেছি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে প্রায় 15 থেকে 20 টাকা ডিফারেন্স হয়ে গেছে দামে। খাবারের দাম বাড়াতে প্লাস বাচ্চার দাম বাড়ছে, এই জন্য আপনার ব্রয়লারের দাম বেড়ে গেছে। তবে স্থিতিশীল মাংসের বাজারে প্রতি কেজি গরুর মাংস 380 আর খাসি বিক্রি হচ্ছে 550 টাকায়।
কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। কুটির শিল্প ভাগ্য বদলে দিয়েছে যশোরের কেশবপুরের 4 গ্রামের মানুষের। নিত্য ব্যবহার্য বিভিন্ন সামগ্রী তৈরি করে 6 শতাধিক পরিবার এখন স্বাবলম্বী। যশোরের কেশবপুরের মানুষের সফলতার খবর নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। সহজলভ্যতার কারণে প্রতিনিয়তই খাদ্যদ্রব্যের মোড়ক হিসেবে ব্যবহার হচ্ছে পলিথিন, কিন্তু এক্ষেত্রে পলি ব্যাগে শিশু খাদ্য সংরক্ষণের রাসায়নিক বিক্রিয়ায় শিশুদের মধ্যে দেখা যাচ্ছে ক্যান্সার এবং রক্তশূন্যতার লক্ষণ। এছাড়া প্রাপ্তবয়স্কদের মধ্যে বাড়ছে উচ্চ রক্তচাপ, আলসার, খাদ্যনালী এবং পাকস্থলীতে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি। চিকিৎসকরা বলছেন, খাদ্য সংরক্ষণ পদ্ধতিতে পলিব্যাগের বিকল্প পদ্ধতি নিয়ে ভাবতে হবে সংশ্লিষ্টদের। পলিথিন নিয়ে সেলিয়া সুলতানার ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় ও শেষ পর্ব। যে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রোপাইলিন জাতীয় ব্যাগ ব্যবহার ও বিক্রি বাজারে নিষিদ্ধ হলেও তা অনেকটাই উপেক্ষিত। ঘরে বা বাইরে যেখানেই হোক খাদ্য সংরক্ষণেও পলিব্যাগ ব্যবহারকেই উপযোগী বলে মনে করেন ক্রেতারা। এটা খুব সহজভাবে নিতে পারি, কিন্তু যদিও নিষিদ্ধ। আগে তো অর্ধেক কাস্টমারে পলিথিন দিতাম, অর্ধেক না দিলেও চলছে। এখন আর চলে না, এখন সবাই পলিথিন। বিভিন্ন খাদ্যদ্রব্যের মোড়ক হিসেবে পলিব্যাগ ব্যবহারের প্রভাব হিসেবে চিকিৎসকরা বলছেন, পলিথিনে থাকা ক্ষতিকর রাসায়নিক ইথিনিল পলিমার দীর্ঘক্ষণ থাকা খাবারে বিষক্রিয়া ঘটার আশঙ্কা থাকে। পলিথিনের ভিতরে কিন্তু যে উপাদান দ্বারা তৈরি, সেখানে রাসায়নিক দ্রব্যাদি রয়েছে। সেগুলা যদি দীর্ঘক্ষণ খাবার সংস্পর্শে থাকে, তাহলে এই রাসায়নিক দ্রব্যগুলো খাবারের সাথে মিশে যেতে পারে এবং সেই খাবার খাওয়ার পরে আলসার হতে পারে, পাকস্থলীতে বা খাদ্যনালীতে ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে। এছাড়া শিশু খাদ্য সংরক্ষণে ব্যবহৃত পলিব্যাগের সাথে খাবার সংরক্ষণে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের বিক্রিয়া বাড়াচ্ছে মরণব্যাধি ক্যান্সারের ঝুঁকি, রক্তশূন্যতায় ভুগছে শিশুরা। এছাড়া শিশুদের হাড়ের বৃদ্ধি ব্যাহত করছে বলে জানান এই শিশু বিশেষজ্ঞ। যে ডিএনএ বা জিনকে বংশের ধারক বলা হয়, বিভিন্ন মানুষের বিভিন্ন বৈশিষ্ট্যের ধারক ও বাহক বলা হয়, এই ডিএনএকে আক্রান্ত করে। কারো ক্ষেত্রে এটা ক্যান্সার হবে, আবার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া একটা রোগ আছে, যেটা হলে রক্ত উৎপন্ন হয় না। চিকিৎসকরা বলছেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তাদের ক্ষেত্রে ঝুঁকির আশঙ্কা বেশি। তাই প্যাকেটজাত দুধ সংরক্ষণে পলিব্যাগের বিপরীতে বিকল্প সংরক্ষণ পদ্ধতির উদ্যোগী দিতে পারে একজন সুস্থ নাগরিক, সুস্থ প্রজন্ম। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে বিএনপির জামায়াত ছাড়ার যে গুঞ্জন শোনা যাচ্ছে, তা দলটির ষড়যন্ত্রের নতুন কৌশল বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আর তাই এর বিরুদ্ধে সোচ্চার হতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপি যেভাবে জামাতের সাথে গাঁটছড়া বেঁধেছে, ষড়যন্ত্র কিন্তু মনে করবেন যে এখন একেবারে তারা চুপ হয়ে গেছে, তারা কিন্তু ষড়যন্ত্র এখনো ষড়যন্ত্র করছে। আজকে পত্রপত্রিকা দেখলাম তারা জামাতের সঙ্গ ত্যাগ করতে যাচ্ছে, এরকম একটা খবর আছে। আমি বিশ্বাস করি না তারা জামাতের সঙ্গ শেষ পর্যন্ত ত্যাগ করবে, এটা বিশ্বাস হয় না। যেই সংবাদ পত্রপত্রিকায় আমরা দেখছি জামাতকে ত্যাগ করবে বিএনপি, আমি বিশ্বাস করি না। যদি জামাতকে ত্যাগ করেও এটা তাদের একটা নতুন কৌশল হবে। জামাতকে ত্যাগ করা যদি করেও এটা তাদের ষড়যন্ত্রের নতুন কৌশল হবে। যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর হওয়ার আগে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেই বিদেশি নাগরিকদের হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিভাগের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান। গতরাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালীনগর গ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি একথা বলেন। এদেশে যুদ্ধ অপরাধীদের মানবতা বিরোধী অপরাধীদের বিচার চলছে এবং বিচারের কার্যক্রম অর্থাৎ শেষ হয়ে গেছে, অর্থাৎ রায় ঘোষণা হয়েছে সর্বোচ্চ আদালত থেকে। সেই রায় কার্যকর করার আগেই দেশে একটা অশান্তি এবং একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবার জন্যই এই ঘটনাগুলো ঘটেছে। এই ঘটনাটি আমরা খুব শিগগিরই আপনাদের কাছে আপনারা জানতে পারবেন এবং কারা কিভাবে এই ঘটনাটি ঘটিয়েছে। রাজধানীর বাড্ডায় বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে বলে দাবি র্যাবের। এই ঘটনায় র্যাবের 2 সদস্য আহত হয়েছেন।
গতরাতে র্যাবের সঙ্গে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশি বন্দুক ও খালি কার্তুজ উদ্ধার করেছে র্যাব। র্যাব জানিয়েছে, নিহতের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নাটোরে মণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সকালে গুরুদাসপুর উপজেলার চাচকৈর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে মণ্ডপে গিয়ে সবগুলো প্রতিমা ভাঙা দেখতে পান পূজারীরা। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী গুরুদাসপুর চাচকৈর সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে গুরুদাসপুর থানা ঘেরাও করেন তারা। এ সময় মণ্ডপে ভাঙচুরকারীদের দ্রুত আটক করা হবে প্রশাসনের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এদিকে ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কৃষিতে সেচ ব্যবস্থায় প্রিপেইড কার্ড জনপ্রিয় হয়ে উঠেছে বরেন্দ্র অঞ্চলে। সময়মতো সেচের পানি পাওয়ায় ফসলের উৎপাদন যেমন বেড়েছে, তেমনি বেড়েছে কৃষকের লাভের পরিমাণও। অন্যদিকে এই অঞ্চলকে শতভাগ প্রিপেইড কার্ডের আওতায় আনতে কাজ করার কথা জানিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে রকিবুল হাসানের রিপোর্ট। বৃহত্তর রাজশাহীর 4টি জেলার বিশাল অঞ্চল জুড়ে বরেন্দ্র এলাকা। এই এলাকাতে আগে ধান ছাড়া বছরে অন্য কোনো ফসলের আবাদ হতো না, কিন্তু বরেন্দ্র কর্তৃপক্ষের কল্যাণে গেল 5 বছরে এই চিত্র পাল্টে গেছে। এখন বছরের সব সময় সেচের পানি পাওয়ায় কম খরচে পাট, সরিষা, আলু সহ শাকসবজি আবাদ করতে পারছে কৃষকেরা। যখন ডিপ ছিল না এই অঞ্চলে, তখন মরুভূমির মতো সারা বছর একটা আবাদ হতো। বরেন্দ্র প্রকল্পের আওতায় আসার পর আমরা ইচ্ছা মতো যখন হয়তো খরা হয় সে সময় পানি পাই। মরিচ, পটল, বেগুন সবকিছু হয়। কৃষি কর্মকর্তারা বলছেন, সেচের কারণে গত 4 বছরে আবাদি জমির পরিমাণ 600 হেক্টর বেড়েছে। বরেন্দ্র ভূমিতে ডিপ টিউবওয়েলের স্থাপনের ফলে আমরা কিন্তু কৃষিতে একটা বিপ্লব আনতে সক্ষম হয়েছি। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের এই কর্মকর্তা জানালেন, শতভাগ কৃষককে প্রিপেড পদ্ধতিতে সেচ সুবিধা দিতে কাজ করছেন তারা। মানুষকে আমরা পর্যায়ক্রমে বলে আসছি যে প্রিপেড কার্ড ইউজ করার জন্য, যে নিজের কার্ড ইউজ করে নিজেই পানি নেন, তাহলে আপনারা যে কৃষক মানে অপারেটর প্রতারণা করে কিংবা তার প্রতারণার হাত থেকে আপনারা রক্ষা পাবেন। বরেন্দ্র অঞ্চলে 2,50,000 কৃষক প্রিপেড কার্ডের মাধ্যমে সেচ সুবিধা পাচ্ছে। এতে ভূগর্ভস্থ পানির 40% সাশ্রয় হচ্ছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। খুলনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠ্য বই ছাড়াও কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালীন বিষয়ে শিক্ষা দিচ্ছেন শিক্ষিকারা, যে কারণে কুসংস্কার থেকে বেরিয়ে বয়ঃসন্ধিকালীন বিষয়ে জানতে পারছে শিক্ষার্থীরা। শিক্ষকরা বলছেন, এক্ষেত্রে অভিভাবকদের সচেতনতাই পারে কিশোর কিশোরীদের মানসিক বিকাশে আরও বেশি সহায়তা করতে। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে। বয়ঃসন্ধিকালীন ভীতি ও লজ্জা কাজ করে কিশোর কিশোরীদের মাঝে, এমনকি অনেকে অস্বস্তির মধ্যে থাকে। এক্ষেত্রে পাঠ্য বইয়ে বিস্তারিত দেওয়া থাকলেও স্কুলের শিক্ষিকা এমনকি 4র্থ শ্রেণীর কর্মচারীরাও সহায়তা করেন বলে জানায় শিক্ষার্থীরা। মা যেভাবে আমাদের বন্ধুর মতো করে বুঝিয়ে বলছেন বিষয়টিকে, ঠিক সেভাবে আমাদের ম্যাডামরা আমাদেরকে বুঝিয়ে বলছেন। তার পাশাপাশি এই বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য আমাদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য নামক বইটিতে বিষয়টি বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। বয়ঃসন্ধিকালীন শিক্ষা ব্যবস্থা চালু হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন স্কুলের শিক্ষিকারা। এখন এটা মনে হয় গর্বই করি যে এখন আমরা যেভাবে মেয়েদের সঙ্গে সরাসরি কথা বলতে পারি। পাঠ্যপুস্তকে চলে আসছে, আর এটা এখন বাচ্চাদের জন্য আমাদের কাছে আসা সহজ হয়ে গেছে। এই বিষয়টিকে মাথায় রেখে বালিকা বিদ্যালয়ে নারী শিক্ষক এবং বালক বিদ্যালয়ে পুরুষ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান শিক্ষা কর্মকর্তা। আগামী দিনে যেহেতু তারা আমাদের ভবিষ্যৎ নাগরিক, এই দেশ গড়ার দায়িত্ব তাদেরকে সঠিকভাবে পরিচালনার জন্য এই যে আমি অন্তত আমার অঞ্চলে আমি এটা করছি যে তাদেরকে যাতে কাউন্সিলিং তারা ঠিকভাবে পায়। খুলনা বিভাগে 2,500-এরও বেশি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। কক্সবাজার থেকে এক সাবেক ইউপি সদস্য সহ 3 জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। সকালে সদর উপজেলার ঈদগড় ঢালা এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। পুলিশ জানায়, ভোরে বান্দরবানের
22 সারির সাবেক ইউপি সদস্য আবু তৈয়ব চট্টগ্রাম থেকে চিকিৎসা শেষে তার ছেলে ও এক আত্মীয়কে নিয়ে নাইক্ষ্যংছড়ি ফিরছিলেন। পথে ঈদগড় ঢালা এলাকায় তাদের মাইক্রোবাসের গতি রোধ করে সন্ত্রাসীরা। এই সময় আবু তৈয়ব ও তার ছেলে আবু বকর এবং তার আত্মীয় শাহ আলমকে অপহরণ করে নিয়ে যায় তারা। বিষয়টি জানার পর থেকে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে অপহরণকারীরা 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাফায়াত। চাকরি স্থায়ীকরণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার CHCPর কর্মীরা। সকাল 10টা থেকেই কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হওয়া এই মহাসমাবেশে প্রায় 1,500 কর্মী অংশ নেন। তাদের অভিযোগ, স্বাস্থ্য অধিদপ্তর দীর্ঘদিন ধরে CHCPদের চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিয়ে আসলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। শিগগিরই কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার কর্মীদের চাকরি স্থায়ী করা না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন তারা। এবারে দেশের বাইরের খবর। 2012 সালে লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনসুলেটে হামলার ঘটনার দায় পুনরায় নিজের কাঁধে নিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বেনগাজি বিষয়ক কংগ্রেস কমিটির সামনে ওই ঘটনায় সাক্ষ্য দেওয়ার সময় হিলারি কথা বলেন। ওই ঘটনার পর তিনি কূটনীতিকদের রক্ষায় নীতিতে পরিবর্তন আনার কথাও জানান। কংগ্রেস কমিটির চেয়ারম্যান কেরি গোডির প্রশ্নের মুখে হিলারি বলেন, বিশ্বের বিপজ্জনক দেশগুলোতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের কূটনীতিবিদদের প্রতিনিধিত্ব করতে হয়, এজন্য ঝুঁকি থেকেই যায়। 11 সেপ্টেম্বর বেনগাজির ওই জঙ্গি হামলায় মার্কিন রাষ্ট্রদূত সহ 3 মার্কিনী নিহত হয়েছিলেন। এ বিষয়ে রিপাবলিকান অধ্যুষিত কংগ্রেসে দ্বিতীয় দফায় শুনানি হলো। কংগ্রেসে এ হামলার ঘটনায় 7 বার তদন্ত হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের সুনাম ক্ষুণ্ণ করতেই তাকে পুনরায় সাক্ষ্য দিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেন হিলারি। ইরাকের উত্তরাঞ্চলে জঙ্গি গোষ্ঠী IS-এর গাড়ি বোমা হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 36 জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার ইরাকের সালাউদ্দিন প্রদেশের তুজ খুরমা শহরে এ ঘটনা ঘটে। পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের একটি শোক সমাবেশে বোমা হামলা চালায় জঙ্গিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। পরে সুন্নি জঙ্গি সংগঠন IS ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে। জাতিসংঘের এক হিসাব অনুযায়ী চলতি বছর সেপ্টেম্বরের জঙ্গি হামলা ও সংঘর্ষে ইরাকে 700-রও বেশি মানুষ নিহত এবং 1200-রও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। খেলার খবর। BPL এ প্রত্যাশা অনুযায়ী দল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও নাফিস ইকবালরা। বৃহস্পতিবার লটারিতে দল নির্ধারণের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন মুশফিকুর রহিম। সেই সঙ্গে ধন্যবাদ দেন সিলেট সুপারস্টারের ফ্রাঞ্চাইজিকে। সেই সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিকে ঘরের দল চিটাগাং ভাইকিংসে খেলার সুযোগ পেয়ে দারুণ খুশি লোকাল বয় তামিম ইকবাল। তার বড় ভাই নাফিস ইকবালও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন নিজের ফেসবুকে। এছাড়াও ইমরুল কায়েস ভালো খেলার প্রতিশ্রুতি দেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। ইউরোপা লিগের খবর। EPL এর পর এবার ইউরোপা লিগেও ড্র করল লিভারপুল। রাশিয়ান ক্লাব রুবিন কাজানের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে অলরেডরা। নিজেদের মাঠ অ্যানফিল্ডে শুরু থেকেই রাশিয়ান ক্লাব রুবিন কাজানের উপর আধিপত্য বিস্তারে ব্যর্থ হয়েছে লিভারপুল। উল্টো 15 মিনিটেই ডেভিচের গোলে লিড পায় অতিথিরা। তবে 37 মিনিটে ক্যানের গোলে ম্যাচে সমতা ফেরায় ক্লাবের শিষ্যরা। এরপর ম্যাচে আর চেস্ট করেও গোল করতে পারেনি কোনো দল। ফলে ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লিভারপুলকে। এবারে ভিন্ন প্রসঙ্গ। কাঠের কুটির শিল্প ভাগ্য বদলে দিয়েছে যশোরের কেশবপুর উপজেলার 4 গ্রামের মানুষের। কাকডাকা ভোর থেকে গভীর রাত অবধি এই গ্রামগুলোতে সব বয়সের মানুষের ব্যস্ত সময় কাটে মোমদানি, ফুলদানি, চুড়ির আলনা, কলস ও বাটি সহ নিত্য ব্যবহার্য বিভিন্ন সামগ্রী তৈরিতে। আর এ কাজের মাধ্যমে 6 শতাধিক পরিবার এখন স্বাবলম্বী। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও শেখ জালালউদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 90-এর দশকের শুরুর দিকে কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের এক ব্যক্তি ভারত থেকে শিখে এসে কুটির শিল্পের কাজ শুরু করেন। অল্প দিনেই সফল হন তিনি।
তার দেখা দেখি আশপাশের গ্রামগুলোর অনেকেই সময়ের ব্যবধানে জড়িয়ে পড়েন এই শিল্পের সাথে। বিদ্যুৎ আসার পর আমাদের এলাকায় প্রত্যেক ঘরে ঘরে এটা তৈরি হয়। দিনে যা ইনকাম করি 4-5 জন লোকের আমাদের সংসার চলে। এসব কারখানায় ছোট ছোট কাঠের টুকরা দিয়ে তৈরি হচ্ছে বাহারি ডিজাইনের বিভিন্ন সামগ্রী। বছর 10 আগেও অন্যের জমিতে কামলা খাটা মানুষগুলো কুটির শিল্প প্রতিষ্ঠা করে আজ স্বাবলম্বী। বিভিন্ন এলাকায় চালান দিয়ে আমি মোটামুটি বেনিফিট হয়েছি। এখানে উৎপাদিত পণ্য সারা দেশে সমাদৃত হওয়ায় এর সাথে জড়িতদের প্রশিক্ষণ ও ঋণ প্রদান সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন উপজেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা। কুটির শিল্পকে উন্নত করার প্রয়োজনে সরকারের উচ্চ পর্যায়ে কথা বলেছেন। ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্রতিনিধিরা এসে ইতিমধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ করে গেছে যে তাদের কুটির শিল্পকে কিভাবে আরো মানোন্নত করা যায়। কেশবপুরের 4 গ্রামে অন্তত 400 কারখানা রয়েছে। এসব কারখানার মালিক, শ্রমিক এবং কাঠ ব্যবসায়ী সহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কমপক্ষে 20,000 লোক জীবিকা নির্বাহ করছেন। সময় সংবাদ, যশোর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। মহানবমী ও বিজয়া দশমী শেষে আজ প্রতিমা বিসর্জন, চলছে শেষ মুহূর্তের আচার অর্চনা। দুর্গাপূজার ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে হাজারো পর্যটকের ভিড়, সন্তুষ্ট ব্যবসায়ীরা, সার্বক্ষণিক নিরাপত্তায় মাঠে টুরিস্ট পুলিশ। ঋতু পরিবর্তনের প্রভাবে রোগীর ভিড় বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। শিশুর সংখ্যায় বেশি, ধুলোবালি ও ধোঁয়া থেকে দূরে থাকার পরামর্শ। রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের এএসআই নিহতের ঘটনায় হত্যাকারীকে গ্রেফতারে তৎপরতা, চলছে আটক একজনকে জিজ্ঞাসাবাদ। এবং কক্সবাজার থেকে সাবেক ইউপি সদস্য সহ 3 জনকে অপহরণ, 5 লাখ টাকা মুক্তিপণ দাবি, উদ্ধার অভিযানে পুলিশ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বর। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।